আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি, পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন। সিলেকশন নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ইলেকশনে জোর। আসিফের বিরুদ্ধে মামলার চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত, নাহিদ ইসলাম। সংসদের টেবিল থাপড়িয়ে ডান হাত নাড়তে পারছি না, চিল্লাইয়ে বসে গেছে গলা, ব্যারিস্টার আরমান। ছাত্রলীগ করাই ছেলেকে ত্যায্য করলেন বাবা। বিএনপিকে 17 বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে, অ্যানি। স্ত্রী সন্তান সহ পরিবারের 9 জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছে, পোস্ট দেয়া সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্র শক্তির শাখা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায়। শুক্রবার ফেসবুকে নিজ ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ইন্না লিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। এর আগে গত রবিবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাহিদ খান পাভেল নামে একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। সে সময় তাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহ। পোস্টে তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছে, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে, লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেন বলে অভিযোগ তোলেন রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তিনি। রাহিদ গণমাধ্যমকে বলেন, ওরা আমার মাথায়, হাতে, পুরো শরীরে ইট, বেল্ট, মোটরসাইকেলের লক দিয়ে মেরেছে। শুরুতে SM হলের সামনে, এরপর VC চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে মেরেছে। কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনে এবং শাহবাগ থানার সামনে আমাকে ফেলে যাচ্ছে তাই ভাবে মেরেছে। থানার ভেতরে যখন ওরা আমাকে মেরেছে তখন পুলিশ আমাকে সেভ করেছে। রাহিদ অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, আবরার সহ আরো কয়েকজন তাকে মারধর করেছেন। ঘটনার সময় উপস্থিত থাকা হাজী মোহাম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময় রাহিদ একজন হামলাকারী ছিল। বিভাগ আর হল 2 জায়গা থেকেই তাকে বয়কট করা হয়। এর আগেও শিক্ষার্থীরা ওকে আটক করে থানায় দিয়েছিল। ক্যাম্পাসে আর আসবে না এই শর্তে রাহিদের মা বাবা নিয়ে গিয়েছিল। সাইফুল্লাহ আরো বলেন, ইদানিং সে ক্যাম্পাসে এসে সাবেক ছাত্রলীগারদের নিয়ে ইফতার মাহফিল করে, প্রোগ্রাম করে। সে ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টারিং করে। ওকে ধরার পর ফোন চেক করতে গেলে উল্টো সে রিঅ্যাক্ট করে, পরে আটক করে থানায় দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় নতুন নেতৃত্ব গঠন নিয়ে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ধরে সিলেকশন পদ্ধতিতে কমিটি গঠনের প্রচলন থাকলেও এবার কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি জোরালো হয়ে উঠেছে। গত 1 মার্চ কেন্দ্রীয় কমিটির 2 বছরের মেয়াদ শেষ হওয়ার পর থেকে সংগঠনের ভেতরে বাইরে নতুন নেতৃত্ব গঠনের প্রস্তুতির বিষয়টি দৃশ্যমান হয়েছে। 1979 সালের 1 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষত 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক স্বীকৃত। বর্তমানে রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একইভাবে 2024 সালের 1 মার্চ গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের 7 সদস্যের কমিটির মেয়াদও প্রায় 1 বছর আগে শেষ হয়েছে। ওই কমিটির নেতৃত্বে ছিলেন গণেশ চন্দ্র রায়ের সাহস ও নাহিদুজ্জামান শিপন। গত 28 ফেব্রুয়ারি তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপদেষ্টারা দলের সাংগঠনিক শক্তি বাড়াতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করার পরামর্শ দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি জুলাই বিপ্লবের চেতনা ও তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। শুক্রবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে, তবে আদালত ওই মামলা গ্রহণ করেনি। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ এই ধরনের অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক আঘাত। নাহিদ ইসলাম আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের চেষ্টা প্রমাণ করে যে 5 আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মামলা কিংবা ভয় ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অতীতে এই ধরনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে তিনি দাবি করেন। সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্র মত দল বা অধিসংঘের নেতা ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 2(1) ট বিধি ও বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার। অন্যদিকে একই প্রজ্ঞাপনে বলা হয়, বিরোধী দলের নেতা এবং উপনেতা আইন 2021 অনুযায়ী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন। আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে স্পিকারের স্বীকৃতি দিতে হয়। গত 17 ফেব্রুয়ারির বিরোধী দল জামাত জোটের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা ও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে উপনেতা নির্বাচিত করা হয়, কিন্তু স্পিকার না থাকায় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া যায়নি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার নির্বাচন করা হয়। এরপরই তিনি বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে এক আবেগঘন মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম ব্যারিস্টার আরমান। বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেন, সংসদে প্রথম দিন এমন টেবিল থাপড়াইছি এখন ডান হাত নাড়তে পারি না, এমন চিল্লাইছি গলা গেছে বৈশা। এর আগে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে পোস্ট করেছিলেন তিনি ফেসবুকে লিখেছিলেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে। তিনি আরো লিখেন, সংসদে দেয়া হেডফোনের মান এতটাই খারাপ যে তা ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, সংসদের পুরনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে এফিডেভিটের মাধ্যমে ত্যায্য পুত্র ঘোষণা করেছে বাবা। সম্প্রতি নেত্রকোনায় এমন ঘটনাই ঘটেছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাসিন্দা মীর মোহাম্মদ আব্দুল মালিক গত 6 মার্চ নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিট নং 310 করে তার ছেলে মীর মোহাম্মদ সাজেদুর রহমান ছোটনকে
ত্যায্য ঘোষণা করেন। নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ আজিজুল হকের মাধ্যমে এই অ্যাফিডেভিট সম্পন্ন করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, ছোটন কৈশোর থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। অন্যদিকে তার পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এই কারণে রাজনৈতিক মতবিরোধের জেরে বেশ কিছুদিন ধরে পরিবারের সঙ্গে তিক্ত সম্পর্ক চলছিল। এফিডেভিটে আব্দুল মালিক উল্লেখ করেন, 2024 সালের 5 আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও তার ছেলে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংগঠনটির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিষয়টি জানার পর তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। সেই সঙ্গে ভবিষ্যতে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার তিনি নেবেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন। এ বিষয়ে আব্দুল মালিক বলেন, অনেক চেষ্টা করেও ছেলেকে ছাত্রলীগের রাজনীতি থেকে ফেরাতে পারেনি, তাই তার মঙ্গলের কথা ভেবেই তাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে। অন্যদিকে সাজেদুর রহমান ছোটন জানান, পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রায় 3 বছর ধরেই তিনি পরিবার থেকে আলাদা। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ করার কারণে গত আগস্ট মাসে তার বাবা তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। তবে পরিবার সম্পর্ক ছিন্ন করলেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে সরে দাঁড়াবেন না বলেও জানান। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দীর্ঘ 17 বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। 17 বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। বর্জ্য আবর্জনা পরিষ্কার আমাদের করতে হবে। দুপুর 12টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দখল মুক্ত করা হবে খাল। এই খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই। তিনি আরো বলেন, 16 মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় 12.5 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যেই আমরা লক্ষ্মীপুরের 3টি খাল পরিদর্শন করেছি। তিনি বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যে খাল খনন কার্যক্রম হাতে নিয়েছি, সবার আগে খালগুলোতে যে হারে বর্জ্য আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে হবে, অবৈধ দখল মুক্ত করতে হবে। তাহলে জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, নয়তো জনগণ সুফল পাবে না। স্ত্রী, 3 সন্তান সহ পরিবারের 9 জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আশরাফুল রহমান জনি। বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। শুক্রবার সকালে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। জনিও তার ছোট ভাই সাব্বিরের বিয়েতে খুলনার কয়রার গিয়েছিলেন। পরিবারের সবাই মাইক্রোবাসে উঠিয়ে পিছনে মোটরসাইকেলে আসছিলেন তিনি, তাই প্রাণে বেঁচে গেছেন। চোখের সামনে মারা গেছেন স্ত্রী ফারজানা সিদ্দিকা পুতুল, ছেলে আবু তালহা আলিফ, ইরাম ও রায়হানা রহমান। আর গাড়ির ভিতর থেকে বের করা বিভৎস বাবা, ভাই, বোন, ভাগ্নির মরদেহ দেখেছেন। এত আপনজনকে হারিয়ে এখন বাকরুদ্ধ হয়ে পড়েছেন জনি। আর পরিবারের মৃত্যুর খবর পেয়ে গতকাল থেকে অসাড় হয়ে রয়েছেন মা আঞ্জুমান ওয়ারা। আর বেঁচে থাকা আরেক ভাই সাদ্দাম ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন। জনির মামা নেসারুল ইসলাম সবুজ বলেন, আমার ভাগ্নে জনির স্ত্রী সহ 3 সন্তান মারা গেছে ভাগ্নের বাবা, ভাই, বোন সহ 9 জন। এরপর থেকে জনি আর কোনো কথাবার্তাই বলছে না, বাকরুদ্ধ হয়ে পড়েছেন, ঝিম দিয়ে থাকছেন, কখনো কখনো একটু একটু করে তাকাচ্ছেন। কিছুই বলতে ও করতে পারছেন না জনি। এর আগে বৃহস্পতিবার মোংলা উপজেলার বেলায় ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 13 জন ও মাইক্রোবাস চালক নিহত হন। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি, পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন। সিলেকশন নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ইলেকশনে জোর। আসিফের বিরুদ্ধে মামলার চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত, নাহিদ ইসলাম। সংসদের টেবিল থাপড়িয়ে ডান হাত নাড়তে পারছি না, চিল্লাইয়ে বসে গেছে গলা, ব্যারিস্টার আরমান। ছাত্রলীগ করাই ছেলেকে ত্যায্য করলেন বাবা। বিএনপিকে 17 বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে, অ্যানি। স্ত্রী সন্তান সহ পরিবারের 9 জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।